রহিম চাচা আর কালু কিছুটা এগানোর পরই তারা দুজনেই চমকে উঠল। তাদের পায়ের সামনে কি যেন একটা ঝম করে সে পড়ল। কালু লণ্ঠনটা সামনে এগিয়ে দেখে নেপালের কাটা মুন্ডু তাদের পায়ের সামনে পড়ে আছে। তারপর কিছুটা এগোতেই রহিম চাচা দেখল তাল গাছের উপরে সাদা কাপড় মুড়ি দিয়ে কে যেন পা ঝুলিয়ে বসে আছে, পা দুটোকে দোলাচ্ছে। হাই ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি তাপসজিৎ আর শুরু করছি আজকের অনুষ্ঠান নিশি রাত। কারণ এটা নয় কোনো রটনা, এটাই আসল ঘটনা। তা চলো শুরু করা যাক আজকের গল্প, করিমপুরের তালবাগান। আজ থেকে প্রায় 40 বছর আগের কথা, যখন রাস্তাঘাটে এত যানবাহন ছিল না, তখন পরিবেশ দূষণও কম হতো। মানুষের যাতায়াতের যান বলতে একমাত্র ছিল গরুর গাড়ি। আর করিমপুর গ্রামের সকলেই চাষবাস করেই জীবনযাপন করত। তা গ্রামের লোকেরা শাক সবজি ফল মূল যা আছে সব নিয়ে দল বেঁধে বেচতে যেত ওপারের গ্রাম জেলেন্দির হাটে। আর সেই হাট একমাত্র মঙ্গলবারই বসত। আর গ্রামের লোকেরা সবাই দল বেঁধে যেত, কারণ সেই তালবাগানের অনেক ঘটনা আছে, যেই ঘটনা শুনলে এখনো মানুষ আঁতকে ওঠে। তাই গ্রামের মানুষরা হাটে বেচা কেনা করে সন্ধ্যার আগেই বাড়ি ফিরে আসতো। আর আজকের ঘটনাটা সেদিনের, যেই দিন ছিল ভূত চতুর্দশীর রাত। প্রত্যেক মঙ্গলবারের মতন সেই মঙ্গলবারও গ্রামের লোকেরা দল বেঁধে গিয়েছিল জেলেন্দির হাটে। তা হাটের শেষে বেচা কেনা করে সবাই একসঙ্গেই ফিরছিল। কিন্তু সেই দিন আস্তে আস্তে তাদের অনেক দেরি হয়ে যায়, প্রায় অন্ধকার নেমে আসে। আর যার ফলে রহিম চাচা আর কালু দুজনে আলাদা পড়ে যায়। গ্রামের বাকি লোকেরা একসঙ্গে থাকলেও এরা দুজন আলাদা হয়ে যায়। রহিম চাচা আর কালু চিল্লে চিল্লে ডাকতে থাকে গ্রামের সবাইকে, কিন্তু কারো কোনো সাড়া পাওয়া যায় না। তাই তারা দুজনেই একসাথে তালবাগানের পথ ধরে হাঁটতে থাকে। রহিম চাচা কালুকে বলে, কালু, এই পথ কিন্তু ভয়ঙ্কর পথ। এই পথ দিয়ে যাওয়ার সময় চারদিক ভালো করে দেখে যেতে হবে, বুঝলি? কারণ এই তাল বাগানের অনেক ঘটনা আছে। চুপচাপ এগিয়ে চল। যত তাড়াতাড়ি এই তাল বাগান বেরোতে পারবো ততই ভালো। কালু বলল, রহিম চাচা, কেন কেন এই তাল বাগানে আবার কি হলো? কেন শুনিসনি এই বাগানের ঘটনা? এইখানে নাকি তেনারা থাকেন। তেনারা বলতে কারা? ও রহিম চাচা, তুমি কাদের কথা কও? চুপ কর, তোর আর জানি লাভ নাই। তুই এগিয়ে চল সামনের দিকে, আমি আছি তোর সাথে, তোর কোনো ভয় নাই। রহিম চাচা, ওই দেখো দূরে কিসের একটা আলো জ্বলছে। চল দেখি, সামনে এগিয়ে যাই। কিসের আলো? তা রহিম চাচা আর কালুর সামনে এগিয়ে যায়। সামনে গিয়ে দেখে একটা লণ্ঠন। কালু বলে, রহিম চাচা, আরে এটা তো নেপালের লণ্ঠন। এই লণ্ঠনটা নিয়েই তো নেপাল হাটে এসেছিল। লণ্ঠনটা পড়ে আছে, কিন্তু নেপাল কই? ও রহিম চাচা, নেপালকে ডাকো না একবার। তাই তো দেখছি রে। নেপালের নাম ধরে তুই একবার হাঁক মেরে দেখ দেখি। কালু চিল্লাতে থাকে, নেপালদা, ও নেপালদা, তুমি কোথায় গো? আরে তোমার লণ্ঠন এখানে, তোমাকে দেখছি না। ও নেপালদা, কোথায় গো তুমি? নিস্তব্ধ তালবাগান যেন কালুর আওয়াজে
গম গম করে উঠল। তারপর রহিম চাচা বলে, কালু, লণ্ঠনটা তুলে নে, আমরা লণ্ঠনটা নিয়ে হাঁটা মারি, তারপর দেখা যাক রাস্তায় যদি নেপালকে পাওয়া যায়। চল, এগিয়ে চল। রহিম চাচা আর কালু কিছুটা এগানোর পরই তারা দুজনেই চমকে উঠল। তাদের পায়ের সামনে কি যেন একটা ঝম করে সে পড়ল। কালু লণ্ঠনটা সামনে এগিয়ে দেখে নেপালের কাটা মুন্ডু তাদের পায়ের সামনে পড়ে আছে। তারপর কিছুটা এগোতেই রহিম চাচা দেখল তাল গাছের উপরে সাদা কাপড় মুড়ি দিয়ে কে যেন পা ঝুলিয়ে বসে আছে, পা দুরকে দোলাচ্ছে। রহিম চাচা দেখা মাত্রই কালুকে বলল, কালু, ওপর দিকে দেখ, কি যেন দেখা যাচ্ছে রে। কালু ওপর দিকে তাকাতেই বাবা গো মা গো বলে লণ্ঠন ফেলে সোজা তালবাগানের পথ ধরে দৌড় লাগালো। আর রহিম চাচাও কালুর সাথে দৌড় লাগালো। দুজনে দৌড়াতে দৌড়াতে তালবাগান পার হতেই গ্রামের লোকদের সামনে গিয়ে পড়ল। তারপর গ্রামের সবাইকে যখন সব ঘটনা খুলে বলল, তখন গ্রামের লোকেরা সবাই মিলে কালু ও রহিম চাচাকে বলল, চলো আমরাও দেখতে চাই তোমরা কি দেখেছ। তখন সবাই মিলে আবার সেই তালবাগানের ভেতরে আসলো। কিন্তু অবাক কাণ্ড এখানেই, তালবাগানে আসার পর কেউ আর কিচ্ছুটি দেখতে পারল না। তখন সবাই রহিম চাচাকে বলল, তোমরা কি ভুলভাল কথা বলছো, কই কিছুই তো নেই এখানে, কিছুই তো দেখা যাচ্ছে না। আর তোমরা যে বললে নেপালের কাটা মুন্ডু, আরে কোথায় নেপালের কাটা মুন্ডু, এখানে তো কিছুই নেই, চলো চলো বাড়ির দিকে চলো। এমন সময় তালবাগানের ভেতর দিয়ে একটা স স আওয়াজ হলো। কার যেন পায়ের শব্দ, কেউ যেন সামনের দিকে এগিয়ে আসছে। গ্রামের অনেকেই টর্চ লাইট নিয়ে গেছিল। তারা যখনই টর্চ লাইট জ্বালালো দেখলো নেপাল সামনের দিকে এগিয়ে আসছে। তা সবাই নেপালকে জিজ্ঞেস করলো, আরে কি রে নেপাল, তুই এত রাতে এই জঙ্গলের মধ্যে দিয়ে কোথা থেকে আসলি? তোকে তো আমরা কেউ খুঁজেই পেলাম না। তুই তালবাগানের ভেতর দিয়ে যে কোথায় চলে গেলি, তোকে তো কেউ খুঁজে পেলাম না। আর এখন তুই কোথা থেকে আসলি? নেপাল বলল, আরে ওইসব ছাড়ো, তোমাদের কাজ তোমরা করো, আমি বাড়ির দিকে যাচ্ছি, আমার ঘুম পেয়েছে, আমার দাঁড়ানোর সময় নেই, আমি চললাম। বলে নেপাল সিধা বাড়ির দিকে চলে গেল একা অন্ধকারে তালবাগানের পথ দিয়ে। গ্রামের লোকরা সবাই অবাক হয়ে নিজেদের মধ্যে আলোচনা করতে শুরু করলো, কি আশ্চর্য ছেলে দেখেছো? হ্যাঁ তাই তো দেখছি, আমাদের কোনো কথাই শুনলো না, একদম একা হাঁটা দিল। আর বলবেন না এইসব ছেলে পেলে নিয়ে কেউ হাঁটে আসে। কি যে করে না নেপালটা, সত্যি বড় হয়েছে বাতাসে। তা যে যার মতন বাড়ি ফিরে আসলো। বাড়ি ফিরে এসে যে যার মতন খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়ল। পরের দিন সকালবেলা এসে গ্রামের একটি চায়ের দোকান, যেখানে সবাই এসে খবরের কাগজ পড়ে এবং আড্ডা দেয়, আর দুনিয়ার কথাবার্তা আলোচনা সব ওই চায়ের দোকানে। তা চায়ের দোকানে এসে সবাই যখন বসেছে তখন নিজেদের মধ্যে আলোচনা করছে কালকে ঘটনাটা কি হলো। নেপালকে ঠিক অচেনা অচেনা লাগছিল। আরে আমাদের সেই নেপাল তো সেই আগের মতন নেই। আমরা যেই নেপালকে চিনি সেই নেপালকে কালকে রাতে যেন একটু অন্যরকমই লাগলো। তখন কালু বলল, আমি ঠিকই বলেছি, তোমরা তো কেউ আমার কথা বিশ্বাসই করলে না। আরে নেপালের কাটা মুন্ডু দেখেছিলাম আমরা, তারপরে আজ তো গোটা একটা নেপাল কোথা দিয়ে হেঁটে আসলো ওই তালবাগানের জঙ্গলের ভেতর দিয়ে, সেটাই তো বুঝতে পারছি না। রহিম চাচা বলল, হ, কালু একদম ঠিক কথাই কইছে, আমিও দেখেছি পায়ের সামনে নেপালের কাটা মুন্ডুটা বড় বড় গোল গোল চোখ করে তাকিয়ে আছে আমাদের দিকে। তারপর সে নেপাল ওই জঙ্গলের মধ্যে দিয়ে কোথা দিয়ে আসলো সেটাই তো বুঝতে পারছি না। চায়ের দোকানে সমস্ত লোকেরা এবং মুরব্বীরা আলোচনা করতে লাগলো ঘটনাটা কি হলো।
তার কিছুক্ষণ পরেই গ্রামের ভেতর দিয়ে একটা চিল্লামিল্লির আওয়াজ হলো, বাঁচাও বাঁচাও, কে কোথায় আছো, বাঁচাও। চায়ের দোকানে যারা বসে আড্ডা দিচ্ছিল তারা সকলে মিলে ছুটে গেল গ্রামের দিকে। গিয়ে দেখলো নেপালের বইয়ের আস্ত দেহটা পড়ে আছে মাটিতে, আর মাথায় তো একদমই মাংস নেই, শুধুই মাথার খুলিটা পড়ে আছে। কিন্তু নেপাল কোথায়? কেউ কিন্তু নেপালকে দেখতে পাচ্ছে না। তারপর গ্রামের সবাই নেপালের খোঁজ করতে শুরু করলো। গ্রামে যখন আর কেউ নেপালকে খুঁজে পেল না, তখন এ গ্রাম সে গ্রাম সব গ্রামেই নেপালের খোঁজ করতে লাগলো, কিন্তু নেপালকে আর পাওয়া গেল না। তারপর পরের দিন চায়ের দোকানে বসে আবার সবাই ওই একই আলোচনা করতে লাগলো। একজন মুরব্বী বলল, কালু রহিম চাচা তাহলে ঠিকই দেখেছিল। ওই তাল বাগানের ভেতরে কালুর মুন্ডুই দেখেছিল, আর ভেতর থেকে যে কালু আস্ত বেরিয়ে এসেছিল সেটা আসলে কালু না, কালুর ভেতরে কোনো প্রেতাত্মা ঢুকেছিল। তাই তো কালুকে তোমাদের একটু অন্যরকম লেগেছিল। আসলে ঘটনাটা কি জানো? শোনো তাহলে আমি বলি। এই তাল বাগান আজকের তাল বাগান না, এই তাল বাগান বহু বছর আগের। এই তাল বাগানে এক সময় ডাকাতরা বাস করত। চারদিকের গ্রামের সমস্ত গরু ছাগল সব ডাকাতি করে নিয়ে যেত ওই বাঁশ বাগানে। মানুষ মেরে ওই বাঁশ বাগানের মাটিতে পুঁতে রাখত ওই ডাকাতের দল। গ্রামে ঢুকে সোনা গয়না টাকা পয়সা এমনকি খাবারও খেয়ে যেত ওই ডাকাতের দল। তা একদিন হলো কি, চার গ্রামের সবাই একসঙ্গে দল বেঁধে ওই তাল বাগান ঘিরে ফেলল। তারপর গ্রামের সবাই একসঙ্গে ওই ডাকাতদের ওপর হামলা চালালো। তারপর সব ডাকাতকে একসঙ্গে মেরে ওই বাঁশ বাগানের ভেতরেই পুঁতে দিল। আর সেই দিনটা ছিল ভূত চতুর্দশীর দিন। তারপর থেকে ডাকাতদের মৃত আত্মারা ওই তাল বাগানেই ঘুরে বেড়ায়, আর কোনো সময় যদি কাউকে একা পায় তার রক্ত চুষে তার শরীরের সমস্ত মাংস খেয়ে তাকে মেরে ফেলে। তারপর থেকে আর বিশেষ করে ভূত চতুর্দশীর রাতে। তা নিশিরাতে আজকের গল্প করিমপুরের তালবাগান এখানেই শেষ করছি। আবার ফিরে আসবো নতুন গল্প নিয়ে। তোমাদের সাথে আমি তাপসজিৎ, আর তোমরা শুনছো নিশিরাত। কারণ এটা নয় কোনো রটনা, এটাই আসল ঘটনা। আর নিশিরাতে যদি আজকের গল্পটি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, লাইক করো এবং কমেন্ট করে জানিয়ে দিও তোমাদের নিশিরাতে গল্প শুনতে কেমন লাগছে। শুভরাত্রি বন্ধুরা, ভালো থেকো। অসংখ্য ধন্যবাদ।